আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা নিয়ে ঢাকা কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে চতুর্থ বর্ষের সাথে আজ আমি আছি তানিমা ইসলাম, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আশা করছি তোমরা ভালো আছো এবং মনোযোগের সাথে লেখাপড়া করছো। তোমাদের সুস্থতা কামনা করছি, সবার জন্য শুভকামনা রইল। চতুর্থ বর্ষের ক্লাসে যে কোর্সটি আমি পড়াই সেটি হচ্ছে পূর্ব এশিয়ার সরকার ও রাজনীতি, চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়া, যার কোর্স কোড হচ্ছে 24-19-07। আজকে আমি চতুর্থ বর্ষের যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি সেটি হচ্ছে দক্ষিণ কোরিয়ার সংক্ষিপ্ত পরিচয় বা দক্ষিণ কোরিয়া দেশটির সংক্ষিপ্ত পরিচয় এবং দক্ষিণ কোরিয়ার টাইগার অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ। দক্ষিণ কোরিয়ার প্রাথমিক ইতিহাস যদিও কিছুটা সামন্ততান্ত্রিক পর্যায়ের, কিন্তু বর্তমান ইতিহাস লক্ষ্য করলে আমরা দেখি দক্ষিণ কোরিয়া প্রজাতান্ত্রিক পন্থায় গড়ে উঠেছে। 1948 সালে দেশটি স্বাধীনতা লাভ করার পর দেশটির যে চিত্রায়ন ফুটে উঠেছে তা মূলত প্রজাতান্ত্রিক রূপ। বর্তমানে দক্ষিণ কোরিয়া গণতান্ত্রিক শাসন ব্যবস্থার আদলে রাষ্ট্রীয় কার্যাদি পরিচালনা করে থাকছে। দক্ষিণ কোরিয়া বর্তমান বিশ্বের অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী একটি দেশ এবং আমরা দেখছি যে দক্ষিণ কোরিয়ার সামগ্রিক যে প্রজাতন্ত্র প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট পার্ক চুন হি নামক একজন প্রেসিডেন্ট ছিলেন, যার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ কোরিয়া সম্পর্কে বলা হয়েছে, দ্য রিপাবলিক অফ কোরিয়া in south has a democratic government and Korea in north is ruled by communist rule. দক্ষিণ কোরিয়ার যে সংক্ষিপ্ত পরিচিতি আমরা আজকে জানব। শুরুতে দক্ষিণ কোরিয়ার স্থানীয় নাম জানব, রাষ্ট্রীয় নাম জানব, ভাষা জানব, ক্রমান্বয়ে রাজধানী জানব, আয়তন, ভাষা, মুদ্রা, শিক্ষার হার, লোক সংখ্যা কত, রাষ্ট্র ব্যবস্থা কি ধরনের, ভৌগোলিক অবস্থান কি ধরনের, পর্যায়ক্রমে আমরা সবকিছু জানব। তো দক্ষিণ কোরিয়ার যে শুরুতে স্থানীয় নাম সেটি হচ্ছে তাহিয়ান মিনগুট। তাহিয়ান মিনগুট। রাষ্ট্রীয় নাম কোরিয়ান প্রজাতন্ত্র বা রিপাবলিক অফ কোরিয়া। উপনাম, প্রত্যেকটি রাষ্ট্রেরই একটা উপনাম থাকে বা সাংকেতিক নাম থাকে, যার মাধ্যমে সকলের কাছে দেশটি পরিচিত হয়ে ওঠে। দক্ষিণ কোরিয়ার যে সাংকেতিক নাম সেটি হচ্ছে সকালবেলার শান্তি। স্বাধীনতা লাভ করে 1948 সালে। রাজধানী 1948 সালে কোরিয়ার স্বাধীনতা লাভের পর সিউলকে রাজধানী হিসাবে মনোনীত করে। দক্ষিণ কোরিয়ার আয়তন হচ্ছে 99,268 বর্গ কিলোমিটার। দক্ষিণ কোরিয়ার ভাষা মূলত কোরিয়ান, কিন্তু এখানে ফিনিশ, জাপানিজ, চাইনিজ প্রভৃতি বিভিন্ন ভাষার উপস্থিতি লক্ষ্য করা যায়। দক্ষিণ কোরিয়ার যে মুদ্রা, সেই মুদ্রার নাম হচ্ছে ওয়েন। মুদ্রার নাম হচ্ছে ওয়েন। দক্ষিণ কোরিয়ার শিক্ষার হার কিন্তু অনেক, অর্থাৎ দক্ষিণ কোরিয়ার জনগণ অনেক বেশি শিক্ষিত। শিক্ষার হার হচ্ছে 98%। গড় আয়ু, দক্ষিণ কোরিয়ার মানুষ অনেকদিন বেঁচে থাকে এবং তারা দীর্ঘজীবী। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার আদলে তারা রাষ্ট্রীয় কার্যাদি সম্পন্ন করে থাকে। দেশটির মানুষের গড় আয়ু হচ্ছে 75.5 বছর।
এরপরে আমরা আসছি দক্ষিণ কোরিয়ার ভৌগোলিক অবস্থান কোথায়। এশিয়ার অন্যতম বৃহৎ রাষ্ট্র হিসাবে দক্ষিণ কোরিয়ার অবস্থান এশিয়া মহাদেশের কিন্তু পূর্বাঞ্চলে। এর উত্তরে অবস্থান করছে উত্তর কোরিয়া, পূর্বে জাপান সাগর এবং দক্ষিণ ও পশ্চিমে পিত সাগর অবস্থিত। এই হচ্ছে মোটামুটি দক্ষিণ কোরিয়ার ভৌগোলিক অবস্থান। 38 ডিগ্রি অক্ষরেখা বরাবর উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া বিভক্ত হচ্ছে। উত্তর ও দক্ষিণ কোরিয়ার বিভক্তকারী যে চিহ্ন, সেখানে কিন্তু অনেক পর্বতমালাও রয়েছে। দক্ষিণ কোরিয়ার দক্ষিণাংশ নিম্নভূমি এবং সাগর তীরে কিছু সংখ্যক দ্বীপরাষ্ট্র অবস্থান করছে। দেশটির দক্ষিণ এবং পশ্চিমে প্রায় 3000 দ্বীপ রয়েছে। এর মধ্যে যে বৃহত্তর দ্বীপ, সেই বৃহত্তর দ্বীপের নাম হচ্ছে চেগুডো। এখানে আবার অবস্থান করছে দেশটির সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যার নাম হাল্লাসান, যার উচ্চতা হচ্ছে 1950 মিটার। হাল্লাসানের উচ্চতা হচ্ছে 1950 মিটার। তাহলে আমরা দেখছি পর্বতমালা বেষ্টিত একটি রাষ্ট্র হচ্ছে দক্ষিণ কোরিয়া। এরপরে আমরা আসছি জলবায়ুতে। দক্ষিণ কোরিয়ার জলবায়ুর মধ্যে আসলে এশিয়া মহাদেশের জলবায়ুর প্রভাব লক্ষ্য করা যায়। দেশটির দক্ষিণাঞ্চলের জলবায়ু হচ্ছে উষ্ণ এবং আর্দ্র, আর অবশিষ্টাংশের জলবায়ু হচ্ছে মোটামুটি সমভাবাপন্ন। তাহলে দেখছি দক্ষিণাঞ্চলের জলবায়ু উষ্ণ আর্দ্র, অবশিষ্ট অঞ্চলের জলবায়ু হচ্ছে সমভাবাপন্ন। এখানে জুন থেকে আগস্ট মাস পর্যন্ত বৃষ্টিপাত হয়। রাজধানী সিউলের তাপমাত্রা জানুয়ারিতে হিমাঙ্কের 5 ডিগ্রি নিচে নেমে আসে এবং জুলাই মাসে 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করে। এখানকার বার্ষিক গড় বৃষ্টিপাত 1250 মিলিমিটার প্রায়। তো আমরা জলবায়ু জানলাম। এরপর দক্ষিণ এশিয়ার লোক সংখ্যা কত এবং কি ধর্মাবলম্বী সেটা আমরা জানি। দক্ষিণ কোরিয়ার লোক সংখ্যা হচ্ছে 50.22 মিলিয়ন। এখানকার অধিকাংশ মানুষই বৌদ্ধ এবং খ্রিস্ট ধর্মাবলম্বী। ভাষা কি? ভাষা শুরুতেই বলেছি যে মূলত কোরিয়ান ভাষা ব্যবহৃত হয়, তবুও বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে মিশ্র ভাষা যেমন টার্কিজ, হাঙ্গারিয়ান, ফিনিশ, মঙ্গোলিয়ান, চাইনিজ, জাপানিজ প্রভৃতি ভাষার উপস্থিতি লক্ষ্য করা যায়। এবার আমরা আসছি রাষ্ট্র ব্যবস্থা কেমন। শুরুতেই বলেছি দক্ষিণ কোরিয়া মূলত গণতান্ত্রিক রাষ্ট্র। 1948 সালে স্বাধীনতা লাভের পর দেশটি প্রজাতান্ত্রিক পন্থায় পরিচালিত হয়ে আসছে। একাদশ বা এখানে সপ্তদশ শতাব্দী পর্যন্ত রাজতন্ত্র ছিল। বর্তমানে রাষ্ট্রের সরকার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী এবং সরকার ব্যবস্থা হচ্ছে গণতান্ত্রিক এবং প্রধানমন্ত্রী শাসিত। দক্ষিণ কোরিয়া যেহেতু গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আর অন্তর্ভুক্ত, সেহেতু এখানে বহুদলীয় রাজনীতির উপস্থিতি লক্ষণীয়, অর্থাৎ এখানে বহু দলের উপস্থিতি লক্ষ্য করা যায়। যেমন ইউরি পার্টি বা উরি পার্টি, গ্র্যান্ড ন্যাশনাল পার্টি, মিলেনিয়াম ডেমোক্রেটিক পার্টি, ডেমোক্রেটিক পার্টি ইত্যাদি। আবার বলছি ইউরি পার্টি, গ্র্যান্ড ন্যাশনাল পার্টি, মিলেনিয়াম ডেমোক্রেটিক পার্টি, ডেমোক্রেটিক লেবার পার্টি, ইউনাইটেড লিবারেল ডেমোক্রেটিক পার্টি ইত্যাদি। রাষ্ট্র ব্যবস্থার যদি সার্বিক দিক আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব 1992 সালে দেশটি জাতিসংঘের সদস্য পদ লাভ করে। দেশটির যে আইনসভা বা পার্লামেন্ট, তার নাম হচ্ছে জাতীয় পরিষদ। এই আমরা মোটামুটি সংক্ষিপ্তভাবে, আমরা বলবো বেশ বিস্তারিতভাবে দক্ষিণ কোরিয়ার পরিচিতি জানলাম। এবং আমরা বলছি যে দক্ষিণ কোরিয়া গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অন্তর্ভুক্ত এবং এখানকার জলবায়ু দেশটির কৃষি এবং শিল্প বিকাশে সহায়ক এবং প্রযুক্তিগত দিক থেকে দক্ষিণ কোরিয়া কিন্তু অত্যন্ত সমৃদ্ধশালী এবং অর্থনৈতিক দিক থেকে পৃথিবীর অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসেবে বর্তমানে আবির্ভূত হয়েছে। এরপরে আমরা যাচ্ছি দক্ষিণ কোরিয়ার টাইগার অর্থনীতির বৈশিষ্ট্য। কেন দক্ষিণ কোরিয়ার অর্থনীতিকে টাইগার অর্থনীতি বলা হচ্ছে সেটা আমরা জানবো এখন। দূরপ্রাচ্যের
একটি স্বাধীন দেশ হচ্ছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার আয়তন ৯৯,২৬৮ বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় ৫০.২২ মিলিয়ন। দক্ষিণ কোরিয়া যখন স্বাধীনতা লাভ করে তখন মোটামুটি অনুন্নত রাষ্ট্র ছিল, কিন্তু পরবর্তীতে জনগণের ঐকান্তিক প্রচেষ্টা এবং পর্যায়ক্রমিক উন্নয়নের নীতির ফলে, সরকারের উন্নয়নমূলক নীতির ফলে দক্ষিণ কোরিয়ার সমৃদ্ধশালী অর্থনৈতিক রাষ্ট্রে পরিণত হয়েছে। যদিও কোরিয়ান যুদ্ধ দক্ষিণ কোরিয়াকে অনেক পিছিয়ে দিয়েছিল, তবুও বর্তমানে উন্নয়নশীল দেশের কাছে দক্ষিণ কোরিয়া একটি দৃষ্টান্ত স্বরূপ। এখানকার জনগণের জীবনযাত্রার মান কিন্তু অত্যন্ত উন্নত। আজ দক্ষিণ কোরিয়ার অর্থনীতিকে টাইগার অর্থনীতি বলা হয়। টাইগার অর্থনীতির কারণে ৬০ বছরের ব্যবধানে দক্ষিণ কোরিয়া স্বনির্ভরতা অর্জন করেছে এবং বর্তমানে দক্ষিণ কোরিয়ার অর্থনীতিকে টাইগার অর্থনীতি বলা হয়। কেন টাইগার অর্থনীতি বলা হয়? আসলে টাইগার অর্থ বাঘ আমরা জানি, এবং দক্ষিণ কোরিয়ার অর্থনীতি অত্যন্ত শক্তিশালী, তাই বাঘের সাথে তুলনা করা হয়েছে এবং দক্ষিণ কোরিয়ার অর্থনীতিকে টাইগার অর্থনীতি নামে অভিহিত করা হচ্ছে। টাইগার অর্থনীতির বৈশিষ্ট্য যদি আমরা জানতে চাই তাহলে পটভূমি, উদ্দেশ্য, উপাদান সবকিছুই কিন্তু আমাদের আস্তে আস্তে জানতে হবে। তো এই যে কেন টাইগার অর্থনীতি হলো, কেন এত সমৃদ্ধশালী হলো দক্ষিণ কোরিয়া, দক্ষিণ কোরিয়া রাষ্ট্র অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী হওয়ার পিছনে যে কারণগুলো রয়েছে সেই কারণগুলো আমরা এখন আলোচনা করতে চাই। শুরুতে আমরা পটভূমি বলতে চাই। স্বাধীনতার সময় আমরা বলেছি দক্ষিণ কোরিয়া ছিল অনেক কম অগ্রসর। 1950 সালে দক্ষিণ কোরিয়ার জনগণের মাথাপিছু আয় ছিল মাত্র $250। জীবনযাত্রার মানও ছিল অনেক নিম্নমুখী। 1970 সালে তৎকালীন প্রেসিডেন্ট পার্ক চুন হি একটি সংস্কার আন্দোলন শুরু করেন। আমরা শুরুতেই বলেছি যে প্রজাতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় দক্ষিণ কোরিয়ার যে প্রেসিডেন্ট পার্ক চুন হি, তার ভূমিকা কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য। এবং পার্ক চুন হি যে আন্দোলন শুরু করেন সেই আন্দোলনটি দক্ষিণ কোরিয়ার অর্থনীতিকে সমৃদ্ধশালী করে। সেই আন্দোলন হচ্ছে স্যামুয়াল আন্ডান বা সংস্কারমূলক আন্দোলন। সা মানে নতুন, মুয়াল মানে গ্রাম, আন্ডান মানে হচ্ছে আন্দোলন, অর্থাৎ নতুন গ্রাম আন্দোলন। এই আন্দোলনটি দক্ষিণ কোরিয়ায় অর্থনৈতিক উন্নয়নের ধারাকে ব্যাপকভাবে প্রভাবিত করে এবং এই উন্নয়নের ধারা একসময় অর্থনীতিকে টাইগার অর্থনীতিতে পরিণত করে। তাহলে আমরা জানলাম স্যামুয়েল আন্ডাং বা সংস্কার আন্দোলনটা কি। নতুন গ্রাম আন্দোলন যাকে আমরা বলছি, প্রেসিডেন্ট পার্ক চুন হি যিনি সংস্কার আন্দোলন শুরু করেন এবং টাইগার অর্থনীতিকে সমৃদ্ধশালী বা দক্ষিণ কোরিয়ার অর্থনীতিকে সমৃদ্ধশালী করার পিছনে যে আন্দোলনের ভূমিকা, যে ব্যক্তির ভূমিকা, সেই ব্যক্তির নাম আমরা জানলাম এবং পটভূমিটা কি সেটা আমরা জানলাম। এবারে আমরা আসলে টাইগার অর্থনীতির বৈশিষ্ট্য কি বা টাইগার অর্থনীতির উদ্দেশ্যাবলী কি সে বিষয়ে একটু আলোক করতে চাই। টাইগার অর্থনীতির উদ্দেশ্যাবলী যদি বলি তাহলে আমরা বলবো যে প্রথমত জীবনযাত্রার জন্য মৌলিক চাহিদা পূরণ করা, জীবনযাত্রার উন্নত মানের জন্য মৌলিক চাহিদা পূরণ করা। তারপরে যেটা আমরা দেখছি যে উন্নত প্রযুক্তির মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি করা। কৃষি উৎপাদন যদি বৃদ্ধি না করা হয় বা তাহলে কিন্তু উন্নয়নের চাকা চলমান হয় না। তারপরে আমরা বলছি উদ্দেশ্য হচ্ছে সব ধরনের উৎপাদন বাড়ানো, কৃষি জমির সুষ্ঠু ব্যবহার করা, অধিক শ্রম ও দ্রব্যের উন্নত বাজারজাতকরণের মাধ্যমে অধিক আয়ের ব্যবস্থা করা। তারপরে বলছি গ্রামীণ হল, চার্চ, কমিউনিটি সেন্টার, অন্যান্য ধর্মীয় সাংস্কৃতিক সংগঠন সৃষ্টির মাধ্যমে উন্নততর সামাজিক জীবন নিশ্চিত করা। তাহলে আমরা পটভূমি দেখলাম, মৌলিক উদ্দেশ্যাবলী দেখলাম। এরপরে কিছু সাপোর্টিং এলিমেন্টস ছিল বা সহযোগী উপাদান ছিল। সেই সহযোগী উপাদানগুলি কিন্তু
দক্ষিণ কোরিয়াতে চালু ছিল টাইগার অর্থনীতিকে সফল করার উদ্দেশ্যে। সেগুলি কি, সেগুলি আমরা দেখে নিতে চাই। শুরুতে যদি বলি হাইয়ানগক, এটি ছিল একটি সহযোগিতামূলক সংস্থা, যার মাধ্যমে দক্ষিণ কোরিয়ার যে কমিউনিটি বা সম্প্রদায় তারা কিন্তু একে অন্যকে সহযোগিতা করত এবং ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু এটির কার্যকারিতা অনেক দূর পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। অর্থাৎ ব্যবসায়িকভাবে এই হায়ানগকটা সফলতা অর্জন করে এবং কমিউনিটির সদস্যরা একে অন্যের সাথে এই বিষয়ে সহযোগিতা করে। 2 নম্বর যেটা আমরা বলছি কাই, এটি মূলত একটি সঞ্চয়ের সংস্থা। কাদের সঞ্চয়ের সংস্থা? এটি হচ্ছে গ্রামীণ জনগণের সঞ্চয়ের সংস্থা এবং গ্রামীণ জনগণের রাস্তাঘাট সেতু নির্মাণ সঞ্চয়ের ফলে মূলধন সৃষ্টির পথটি তৈরি হয়। কাই আমরা বলেছি সঞ্চয় সংস্থা। এরপরে সহযোগী উপাদানের মধ্যে যেটি আসছে সেটি হচ্ছে টঙ্গলকো। এটি এমন একটি সংগঠন টঙ্গলকো, যাতে গ্রামের জনগণ রাস্তাঘাট, অবকাঠামো নির্মাণ, সেতু নির্মাণ, সেচ ব্যবস্থার উন্নয়ন ইত্যাদি বিষয়ে নিজেরাই সিদ্ধান্ত গ্রহণ করত। কত সহযোগী উপাদান দক্ষিণ কোরিয়ার অর্থনীতিকে যে সমৃদ্ধশালী করেছে তার ইয়ত্তা নেই। তারপরে ট্রু অ্যান্ড পামাসি, এগুলো সব মূলত কোরিয়ান ভাষা, একটু কঠিন লাগবে কিন্তু আস্তে আস্তে সহজ হয়ে যাবে। ট্রু অ্যান্ড পামাসি হচ্ছে সহযোগিতামূলক সংস্থা, যেটি চাষাবাদ এবং জরুরি অবস্থায় প্রয়োজন ছিল। তো এই সব সহযোগী উপাদানের কারণে কিন্তু দক্ষিণ কোরিয়ার অর্থনীতি টাইগার অর্থনীতি হয়েছে, অর্থাৎ সমৃদ্ধশালী হয়েছে। তারপরে আমরা বলছি দক্ষিণ কোরিয়ার যে অর্থনৈতিক সমৃদ্ধি তার পিছনে যে উপাদান রয়েছে সেগুলো মূলত কি কি? সেগুলো হচ্ছে কুসংস্কার থেকে মুক্তি। দক্ষিণ কোরিয়ার জনগণের মধ্যে বেশ কুসংস্কার বিদ্যমান ছিল, অর্থাৎ তারা বিভিন্ন বিষয়ে কুসংস্কারাচ্ছন্ন ছিল। তার মধ্যে অনেক বিষয়ই জড়িত ছিল, আধ্যাত্মিকভাবে তারা অনেক কিছু বিশ্বাস করত। তো এখান থেকে টাইগার অর্থনীতির মাধ্যমে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে সহযোগিতার হাত প্রসারিত করে আত্মপ্রত্যয় বৃদ্ধি করার একটা প্রচেষ্টা করা হয়েছে কুসংস্কার থেকে মুক্ত করার উদ্দেশ্যে। এবং আত্মপ্রত্যয় বৃদ্ধির ফলে নৈতিকতা বেড়েছে, ব্যক্তিগত উন্নয়ন হয়েছে, জাতীয় উন্নয়নও সাধিত হয়েছে এবং জনগণ কুসংস্কার থেকে মুক্ত হয়েছে টাইগার অর্থনীতি। সামাজিক উন্নয়ন যে দেখছি যে ব্যাপক সামাজিক উন্নয়ন করা হয়েছে। শহর এবং গ্রাম উভয় পর্যায়ে জীবনযাত্রার মান, অর্থাৎ জীবনযাত্রার মানের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে, শিক্ষা ব্যবস্থার উন্নয়নের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং মাধ্যমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে যেটি হয়েছে সেটি হচ্ছে যে রপ্তানিমুখী অর্থনীতির বিকাশ ঘটেছে। রপ্তানি এবং রপ্তানি আয় বাড়ানোর জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যেমন দেশীয় ভোগকে নিরুৎসাহিত করা হয়েছে, রপ্তানি নীতিমালা সহজীকরণ করা হয়েছে, রপ্তানি শুল্ক হ্রাস করা হয়েছে এবং যোগাযোগ ব্যবস্থাকে নিরবচ্ছিন্নকরণ করা হয়েছে। এসব পদক্ষেপের ফলে রপ্তানি আয় বৃদ্ধি পেয়েছে এবং টাইগার অর্থনীতির ধারণাটি সত্যতা লাভ করেছে। আরেকটা যে উপাদানের কথা আমরা বলছি সেটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। টাইগার অর্থনীতির মূল উদ্দেশ্য ছিল দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক উন্নয়ন সাধন করা এবং সার্বিক উন্নয়ন নিশ্চিত করা। দক্ষিণ কোরিয়ার টাইগার অর্থনীতিকে বাস্তবায়ন করার জন্য দক্ষিণ কোরিয়ার সরকার কিন্তু নীতিমালা যে গ্রহণ করে তার মধ্যে আমরা বললাম রপ্তানিমুখী অর্থনীতির বিকাশ, এবং তারপরে বলছি উৎপাদন বৃদ্ধি। সেটা প্রত্যেকটা ক্ষেত্রেই, কৃষি ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির পদক্ষেপ নেয় সরকার। কৃষির আধুনিকায়নের ফলে উৎপাদন বৃদ্ধি করা হয়, কৃষিতে বিজ্ঞান ও প্রযুক্তির সফল প্রয়োগ করা হয়। এরপরে ভূমি সংস্কার নীতি গ্রহণ করে দক্ষিণ কোরিয়ার সরকার কৃষি ব্যবস্থার উন্নয়নের জন্য ভূমি সংস্কার নীতির ব্যবস্থা করে। পরিত্যক্ত জমির যথাযথ ব্যবহার নিশ্চিত করা হয়।
তাহলে উন্নয়নের ক্ষেত্রে আমরা দেখছি রপ্তানিমুখী শিল্পের বিকাশ, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, কৃষি উন্নয়ন, তারপরে আধ্যাত্মিক যেটা আমরা বলেছি আধ্যাত্মিকভাবে ওই শব্দটা ইউজ না করে আমরা বলবো যে কুসংস্কার থেকে মুক্ত হয়েছে। তারপরে যেটা আমরা বলছি অবকাঠামোগত উন্নয়ন। দক্ষিণ কোরিয়ার অবকাঠামোগত উন্নয়ন দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক সমৃদ্ধশালী করেছে। সিউলের সাথে সারা দেশের যোগাযোগ কিন্তু সংযোগ স্থাপন হয়েছে, যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন সাধন হয়েছে। এর ফলে দক্ষিণ কোরিয়ার অর্থনীতি কিন্তু অনেক বেশি সমৃদ্ধশালী হচ্ছে। এরপরে শিল্পায়ন নীতি, যেটা নিতে তো হবেই। অর্থনৈতিক উন্নয়ন যদি আমরা করতে চাই তাহলে কৃষি উন্নয়নের সাথে সাথে কিন্তু শিল্পায়ন নীতিকেও ব্যাপক গুরুত্ব দিতে হবে। দক্ষিণ কোরিয়ার সরকার শুধু রপ্তানি বৃদ্ধি এবং কৃষি উন্নয়নের দিকেই কিন্তু সীমাবদ্ধ থাকেনি, ব্যাপক বৃহৎ শিল্পায়ন ঘটনার জন্য কিন্তু শিল্পায়ন নীতি গ্রহণ করেছে। সরকারের এই শিল্পায়ন নীতির কারণে দেশে দ্রুত শিল্প কারখানা তৈরি হয়েছে। স্যামসাং এই শিল্পায়ন নীতিরই ফল, যা পুরো বিশ্বে দক্ষিণ কোরিয়ার অর্থনীতিকে নেতৃত্ব দিচ্ছে। তাহলে টাইগার অর্থনীতির পটভূমি কি, উদ্দেশ্য কি, স্যামুয়েল আন্ডাং এবং সহযোগী উপাদানগুলো কি, সঞ্চয় সংঘ, চাষাবাদ, কৃষি জমি, সব ক্ষেত্রে তারা যে সহযোগিতা করেছে সেগুলো ছিল। তারপর উন্নয়নের ক্ষেত্রে আমরা দেখছি সামাজিক উন্নয়ন, কৃষি উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন নীতি, অবকাঠামোগত উন্নয়ন। এবং টাইগার অর্থনীতির ফলে অর্থাৎ সমৃদ্ধশালী অর্থনীতির ফলে কিন্তু দক্ষিণ কোরিয়া আজকে আমরা দেখছি পৃথিবীতে উন্নত একটি রাষ্ট্রে পরিণত হয়েছে। উন্নয়নশীল রাষ্ট্র কিন্তু নেই, উন্নত রাষ্ট্র বলতে পারি দক্ষিণ কোরিয়াকে আমরা। দক্ষিণ কোরিয়ার অর্থনীতি বিশ্বে 1100 বৃহত্তম এবং এশিয়ায় 4র্থ বৃহত্তম। অন্যান্য উন্নত দেশের মতো দক্ষিণ কোরিয়ার অর্থনীতি ঈর্ষণীয়। জনগণের জীবনযাত্রার মান ইউরোপীয় দেশের মতো উন্নত। বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষিণ কোরিয়া বেশ এগিয়ে। বিশ্বের প্রথম দেশ হিসাবে 5ম প্রজন্মের নেটওয়ার্ক দক্ষিণ কোরিয়া চালু করেছে। প্রথম দেশ হিসাবে 5ম পর্যায়ের নেটওয়ার্ক বা 5ম পর্যায়ের নেটওয়ার্ক 5G যেটা সেটা চালু করেছে দক্ষিণ কোরিয়া। সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু উন্নয়নের ক্ষেত্রে দেশ এগিয়ে রয়েছে। এসব সব সম্ভব হয়েছে দক্ষিণ কোরিয়ার টাইগার অর্থনীতির ফলে। তাহলে প্রেসিডেন্ট পার্ক স্যামুয়েল আন্ডাং, প্রেসিডেন্ট পার্কের যে নীতি স্যামুয়েল আন্ডাং সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক আন্দোলন শুরু করেছে, তাই শেষ পর্যন্ত দক্ষিণ কোরিয়ার অর্থনীতিকে টাইগার অর্থনীতিতে রূপ দিয়েছে। এবং এক্ষেত্রে যে পরিবর্তন এবং উন্নয়ন সূচিত হয়েছে তা সব কিন্তু দক্ষিণ কোরিয়ার টাইগার অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। তাহলে আজকে আমরা দক্ষিণ কোরিয়ার মোটামুটি পরিচয় জানলাম এবং সেখানে আমরা ভৌগোলিক অবস্থান, ভাষা, রাষ্ট্র ব্যবস্থা, জনসংখ্যা সব মিলে জেনেছি এবং দক্ষিণ কোরিয়ার অর্থনীতি কেন টাইগার অর্থনীতি হলো, টাইগার অর্থনীতির বৈশিষ্ট্য, পটভূমি সব জেনেছি। তো বাড়িতে যদি তোমরা এই বিষয়টি নিয়ে আরো বেশি ভালোভাবে পড়াশোনা করো তাহলে আমার মনে হয় যে আরো জ্ঞান লাভ করবে তোমরা। তো সবার জন্য শুভকামনা রইল। আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ।